শুধুমাত্র তোমরাই খুশি হতে পারোনি, তোমরা আমাদের বিরুদ্ধে বিষ ঢালছো। আর এই সমস্ত বোঝার জন্য সঠিক চিন্তা ভাবনা আর বুদ্ধির দরকার আছে। ভগবান এই জন্যই হয়তো সবাইকে ক্ষমতাটা দেননি। এই জন্য সবসময় ভগবানের কাছে সুবুদ্ধি চাওয়ার জপ করতে হয়, কিন্তু কর্ম ঠিক হয় না। যে বাড়ির কর্ত্রী সংসার থেকে মুখ ফিরিয়ে নেয়, নিজেই সব নিয়ম কানুন ভুলে যায়, সে বাড়িতে নিয়ম শৃঙ্খলার আশা করা বৃথা। সব বাধা তো আমাদের ওপরেই ছিল, বাধা কম, নাটক বেশি ছিল। আসল চেহারা তো এখন বেরিয়ে পড়েছে, যখন সঙ্গ দেওয়ার লোক এসে গেছে। এতদিন শুধু সঙ্গীরই অভাব ছিল। ভালো হয়েছে যে দাদা আমাদের ছেড়ে চলে গেছে, নইলে এসব কাণ্ড দেখলে উনি সহ্য করতে পারতেন না। ঠাকুরজি, আমি তোমার কথা শুনছি, তার মানে এই নয় যে তুমি তোমার সীমা লঙ্ঘন করে যাও। তোমার বিয়ে হয়ে গেছে, আর সেই হিসাবে তুমি এখন কিন্তু এই বাড়ির সদস্য নও, আর তাই তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। যতদিন তোমার দাদা বেঁচে ছিল ততদিন তাও তুমি এই অধিকারটা পেয়েছিলে, কিন্তু এখন একদমই নেই। আর তুমি কি আমাকে অনুশাসন শেখাচ্ছ? এতদিন অবধি আমি তোমার কথা শুনেছি, তার মানে কিন্তু এই নয় যে তুমি আমার ওপর তোমার অধিকার ফলাবে। এটাই ভাবতাম যে তোমার নিজের কোনো ঘর সংসার নেই, তাই তোমাকে অসহায় ভেবে তোমার সব কথা আমি মেনে নিতাম। কিন্তু এখন বুঝতে পারছি অত ভালোবাসার যোগ্য তুমি কোনোদিন ছিলে না। এত বছর এখানে থাকার পর তুমি তো সহজেই আমাদেরকে যেতে বলে দিলে দিদি, কিন্তু তুমি টুকুনকে যেতে বললে না তো কেন? কারণ ও ভালো চাকরি করে, ভালো রোজগার করে, তাই তো? তোর মধ্যে যদি একটুও ভদ্রতা থাকতো না ছোট, তাহলে তুই টুকুনের চাকরি নিয়ে এই কথা আমাকে বলতে পারতিস না। আর এটা ভুলিস না, টুকুনের চাকরিটার জন্য এই বাড়ির লোকেদের হাত ছিল। টুকুনের লেখাপড়ার সব দায়িত্ব তার জ্যাঠাই নিয়েছিল। আর রইল খরচার কথা, তোর টুকুনের মাস মাইনে থেকে বল, টুকুন তোর মাকে বল, তোর মাইনে থেকে কোনোদিনও আমি একটা টাকা নিজের জন্য খরচা করেছি? সমস্ত টাকা এই সংসারের পেছনেই আমি খরচা করেছি। আর আজকে তুই এত বড় কথা আমাকে বললি ছোট, তোর চিন্তা ভাবনা খুব নিচে নেমে গেছে। আমি বাড়ি ছেড়ে চলে যেতে এই জন্যই বলেছি, কারণ তোদের সবার এই বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে, আর আমি এটা চাই না যে এই বাড়িতে থেকে কারোর কোনো অসুবিধা হোক। আমি আজও এই বাড়িতে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, কিন্তু যদি এতে কারোর অসুবিধা হয় তাহলে আমি কি করতে পারি? কি বলবো বড় মামি, যদি সবাই মিলেমিশে এই বাড়িতে থাকে তাহলে থাকতে পারে, কিন্তু এই বৌমারা বাড়ির যা পরিস্থিতি করে তুলেছে না, সেটা দেখে মনে হয় না যে এটা আর কোনোদিনও সম্ভব হবে। আমার বাড়িতে এবার এই রকমই চলবে পল্টু। মানে তো পরিষ্কার পল্টু দাদা, এবার জেঠিমা বুঝতে পেরে গেছে যে ওনার বাড়ির খুশি শুধুমাত্র ওনার বাড়ির বউদের খুশিতেই। এই জন্য উনি ওনার বৌমাদের খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করেই গেছেন। আর বাড়ির বউরা খুশি হবে না কেন? ওরা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে প্রাইজ নিয়ে এসছে এই বাড়িতে, ওরা ওখানে কোনো ভুল করেনি। আর যদি তোমার এখানে থাকা সঠিক মনে না হয়, এখানে সবকিছু ঠিকঠাক মনে না হয়, তাহলে তুমি দেখে নাও যেটা তোমার ঠিক মনে হয়। তুই না চুপ করে থাক, তোর কোনো ধারণাই নেই তোর বউ কি কাজ করেছে সেটা জানার পরেও তুই এখানে তোর বউকে মাথায় তুলে নেচে যাচ্ছিস। পল্টু দাদা, ও আমার স্ত্রী, তাই সিদ্ধান্তটাও আমারই হবে যে ওকে আমি মাথায় তুলে রাখবো আর নাকি তোমার মতো নিজের স্ত্রীকে নিজের পায়ের নিচে করে রাখবো। আর তোমার আমাদের ব্যাপারে বলার কোনো অধিকার নেই। আর যদি বাবা মা যদি এই বাড়ি ছেড়ে চলেও যায়, তাহলে ঠিক আছে, আমিও মিতাকে আমার সাথে আমার কাজের জায়গায় নিয়ে চলে যাব। আমার কোনো অসুবিধা নেই ওকে নিজের সাথে রাখতে। আর এসবে আমার কি, যখন ছুটিতে আসবো তখন এই বাড়িতেই আসবো, কারণ আমার জন্য এই বাড়িটাই আমার বাড়ি। আমার পুরো ছোটবেলা এই বাড়িতেই কেটেছে, আর না আমি জেঠিমাকে ছেড়ে কোনোদিন থেকেছি, আর না ভবিষ্যতেও থাকবো। এটাই তো আমি ভেবেছিলাম, সবাইকে ভালোবাসার বন্ধনে একসাথে বেঁধে রাখবো। অনুশাসন ছিল ঠিকই, কিন্তু আমার হৃদয়ে ভালোবাসার কোনো অভাব ছিল না। কিন্তু আমার ওই স্নেহ ভালোবাসার জন্য আমাকে আজ এত কথা শুনতে হচ্ছে। শুধু আমি তোমাদেরই ভালোবাসি না, আমার ঠাকুরপো, ছোট, ঠাকুরজি, এরা সবাই আমার কলিজার এক একটা টুকরো। আর আজ আমার হৃদয়ের টুকরোরা আজ আমাকে এত কথা শোনালো, এত খারাপ কথা বললো আমার সম্পর্কে। অনেকক্ষণ ধরে আমি চুপচাপ শুনছি, কিন্তু কিছুই বলছি না। কিন্তু একটা কথা বলতে চাই,
আপনার বড় বৌমা গান গেয়েছে বলে আমার কিন্তু কোনো সমস্যাই হয়নি। বরং আমার এটা মনে হচ্ছে যে আমি ওর যোগ্যই নই। এত প্রতিভা থাকা সত্ত্বেও নিজের স্বপ্নটা ভুলেও আমার সঙ্গে এত বছর ধরে সংসার সামলাচ্ছে। ওকে কখনো কোনো অভিযোগ করতে শুনিনি, বরং সারাদিন পরিবারের জন্য পরিশ্রম করেছে যাতে আমার মাথা নিচু না হয়। আমি সারা জীবন চারুর কাছে কৃতজ্ঞ থাকব। শুধু ঋণী কেন থাকবি? পারলে তুই ওর পা ধোয়া জল খা। তার কোনো প্রয়োজন নেই পিসিমা। চারু জানে যে আমি ওকে কতটা সম্মান করি। ও যে সংসার সামলাচ্ছে এটাই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। অন্য কেউ হলে এই পরিবারে থাকতেই পারতো না। আমি কম আয় করি বলে এই বাড়ির লোকেরা প্রায়ই আমাকে অনেক কথা শোনায়, কিন্তু চারু এই বাড়ির জন্য পরিশ্রম করে সেটা পুষিয়ে দেয়। কত সুন্দর গান গায় ও। যদি ও গানের টিউশন করত তাহলে অনেক টাকা আয় করত। এই পরিবারের জন্যে ও নিজের স্বপ্নকে ত্যাগ করেছে। এর জন্য যদি ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতে হয় বা ওকে সম্মান করতে হয়, তাতে আমি খুব শান্তি পাব। আমার গর্ব হয় আমার স্ত্রীকে নিয়ে। একটু সময় দাও, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌদি, আমার এটা মনে হচ্ছে যে আমরা বেশি দিন আর একসাথে থাকতে পারবো না। কিন্তু হঠাৎ করে চলে যেতেও পারছি না, তাতে তোমার বদনাম হয়ে যাবে। আমার অসম্মানের জন্য তুমি চিন্তা করো না ঠাকুরপো, তুমি যেতে পারো। তুমি এ কথা বলতে পারো বৌদি? সত্যিই বলতে পারো? তোমার কাছে এই কথা বলা তো খুবই সোজা, তাই না? আমি এত বছর তোমার সঙ্গে রয়েছি তোমাকে ভগবান মনে করে। আমি তো এটা ভাবতেও পারিনি বৌদি, কিন্তু এবার মনে হচ্ছে এবার আমায় অন্য কিছু ভাবতে হবে। আমরা চাই না যে এই বাড়ি থেকে কেউ চলে যাক, আর না আমার শাশুড়ি মা সেটা চায়। কিন্তু একটা কথা তো সত্যি যে অন্যের ইচ্ছায় আর আমরা নিজের জীবন বাঁচব না। দুদিন আমাদের তোমরা অপমান করেছো, তার জন্য আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে। তারপরেও আমরা সবাই ফিরে এসেছি আর একসঙ্গে থাকতেও চাইছি। কিন্তু এবার আমার একটা শর্ত আছে মা। কিরকম শর্ত? সবকিছু কি আমিই বলবো? তোমরা কিছু বলবে না? না না মানে না না অহনা, সেরকম কোনো ব্যাপার নয়। যা তুই বলছিস একদম ঠিক বলছিস। আমরা তো সঙ্গে আছি, আর সেই জন্য তোকেই সামনে এগিয়ে দিয়েছি। তুই বলে দে। বাহ দিদি, তোমরা না আমার কাঁধে বন্দুকটা রেখেই চালিয়ে যাও। আর তারপর বদনাম আমারই হবে যে আমি আমার শাশুড়ি মাকে উস্কাচ্ছি। আমি একলা কেন অপবাদ নেব? তোমরাও বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। মামিমা কি জানেন তো, আমরা সবাই না দুর্গা পুজো করতে চাই। কি কি হলো, শুনতে পেলেন না আপনি? আরে না, আসলে এত দূরে দাঁড়িয়ে আছেন তো কি করে শুনতে পাবেন। আমি বললাম যে আমরা সবাই না দুর্গা পুজো করতে চাই, আর না টাকা পয়সার চিন্তাও করতে হবে না। ও আমরা বউয়েরা ওটা সামলে নেব, আমরা সব ব্যবস্থা করে নেব। তাহলে ব্যাস, কথা শেষ। দুর্গাপুজো হচ্ছে তো। বাহ বাহ পল্টু, তোর বউয়ের হাবভাব তো একদমই বদলে গেছে। আগে তো কখনো এভাবে কথা বলতে শুনিনি ওকে। দেখতে পাচ্ছি, ওর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে তো থাকতে পারবে, কিন্তু নিজের স্বামীর সঙ্গে থাকতে পারবে না। দেখো কি আর করা যাবে, আমার কপালে যদি এরকমই লেখা থাকে তো এটাই হোক। এখন আমি যতই কাঁদি, ছটফট করি, যা কিছু করি, স্বামীর সঙ্গ তো আমি পাবো না না কিছুতেই। তাহলে ছেড়েই দাও, তাই না? কিন্তু হ্যাঁ, আমি না এই বাড়ি থেকে কোথাও যাব না। যদি মামিমাও আমাকে হঠাৎ বলে না যে তুই বেরিয়ে যাই বাড়ি থেকে, তাও আমি এখান থেকে কোথাও যাব না। অবশ্য তুই বাড়ি থেকে বের করার কথা কেন বলছিস? তুই কি চিনিস না আমার শাশুড়ি মাকে? উনি আজ পর্যন্ত কাউকে ঘর থেকে বাইরে বের করেছেন? যদি উনি বের করতে চাইতেন তাহলে কবেই বের করে দিতেন। বের করেননি তো। ওনার মধ্যে ধৈর্য আছে, সবাইকে সুযোগ দেন, ভালোভাবে বিষয়টা দেখেন, আর যখন ওনার মনে হয় যে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে গেছে,
তখন গিয়ে উনি সেই মানুষটাকে নিজের থেকে দূরে সরিয়ে দেন। আর ছাড় না এইসব কথা। মা, আমরা দুর্গাপুজো করব তো? হ্যাঁ মা, বলো না। করব, আর খুব ধুমধাম করে করব। বাড়িতে দুর্গাপুজো হবে, মা দুর্গার নাম হবে, অঞ্জলি হবে, আরতি হবে, ঢাক বাজবে, কাঁসর বাজবে, সবকিছু ধুমধাম করে হবে। এর থেকে বড় আনন্দ আর কিসে হতে পারে? পূজা হবে। এক সময় আমার বাপের বাড়িতে বড় করে পুজো হতো, তারপরে বন্ধ হয়ে গেল। আমার খুব ইচ্ছে ছিল একদিন নিজের বাড়িতে বড় করে পুজো করব। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন যখন প্রস্তাবটা উঠেছে তো। কিন্তু এই প্রস্তাবটা তো আমাদের নয়, এই প্রস্তাবটা তো যারই হোক, খুব ভালো প্রস্তাব। বাড়িতে দুর্গাপুজো করবে? দুর্গাপুজোর যে কতটা ঝামেলা তার কোনো ধারণা আছে তোমাদের? ও, এবার বুঝতে পেরেছি। দুর্গাপুজোর নাম করে এরা শুধু ফুর্তি করতে চায়, তাই এত আয়োজন করা হচ্ছে। এছাড়া আর কি বা কারণ হতে পারে? এতে কত টাকা খরচ হতে পারে কোনো আন্দাজ আছে তোমাদের? টাকা আসছে কোথা থেকে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে 2 নম্বরই রোজগার তো হচ্ছে না। আর ছোট, তুই বল না, তুই কেন বলছিস না? তোর বউয়ের কাছে এত টাকা আসছে কোত্থেকে? আমরা সবাই জানি যে আমাদের বাড়ির অন্য বউদের কাছে একদমই টাকা পয়সা নেই। হ্যাঁ, এই যে তোর বউ না, এ টাকার পাহাড়ের ওপর বসে আছে। কাকা বাবু, তাহলে তুমি এটাই ধরে রাখো যে কোনো ভুল পথেই টাকা আসছে। ছোট বৌমা, তুমি আমায় অপমান করছো। বাহ কাকা বাবু, তুমি আমায় অপমান করতে পারো, কিন্তু তোমায় কেউ অপমান করতে পারবে না। এ কেমন কথা বলো? যাগে বাদ দাও, আমাদের কাছেও অত সময় নেই যে তোমাকে অপমান করে আমরা সময় নষ্ট করব। মা, পুজোতে না আমরা মামা বাড়ির সবাইকে নিমন্ত্রণ করব, আর ছোটু মামাকে তো অবশ্যই ডাকবো। উনি তোমায় খুব যত্ন করেছে, তাই না মা? পুরো তীর্থযাত্রা সুন্দর করে ঘুরিয়েছে, আর তারপর তোমায় বাড়ি অবধি ছেড়ে গেছে। সাবধান! না, ও একদমই যাবে না। তুমি এটা বারণ করার কে হও? তুমি তো নিজে এটাও জানো না যে তুমি এই বাড়িতে কদিন থাকবে। এই বাড়িটা আমাদের, আর আমরা মায়ের নিজের বৌমা। তোমার কি মনে হয় তুমি এইভাবে চিৎকার করবে, হুমকি দেবে, আর আমরা ভয়তে তোমার সব কথা মেনে নেব? যদি তুমি এমনটা ভাবো তাহলে সম্পূর্ণ ভুল ভাবছো। আমরা শুধু এই বাড়ির আসল মালকিনের কথাই শুনব, আমাদের শাশুড়ি মায়ের কথা। মা, এবার তুমিই বলো। মা দুর্গার আরাধনা করার জন্য কি করে তোমাদের বারণ করব? এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। বাড়িতে বড় করে পুজো হোক, এটা আমার অনেক দিনের স্বপ্ন, আর আজ এই স্বপ্ন আমার পূরণ হবে। মা দুর্গা চেয়েছেন, তাই তো এই স্বপ্ন পূরণ হচ্ছে। না হলে কি করেই বা হতো? আমি তোমাদের 4 জনকে আশীর্বাদ করছি যে তোমাদের পুজো খুব ভালো করে হোক, মায়ের আগমন হোক তোমাদের দুর্গাপূজায়, আর তোমাদের সকলের জীবন সব সময় খুশিতে ভরে থাকুক। একটা কথা বলো তো, তোমার কাছে কি টাকার গাছ লাগানো আছে যে ঝাড়া মেরে টাকা পারবে? আরে দুর্গা পুজো এমনি সাধারণ কোনো পুজো না। কোনো হিসেব টিসেব করেছো কত খরচা হবে, কি হবে? আমি তো 1 টাকাও দিতে পারবো না, আর আমার জন্য তীর্থের পেছনে সব টাকা খরচা করে দিয়েছে। আরে মা, আমি ওই ফুড ফেস্টিভ্যালে খাবার বিক্রি করে টাকা পেয়েছিলাম না, মনে নেই তোমার? আর সেটাতে তো 50,000 টাকার প্রাইজ মানিও পেয়েছি। 50,000? 50,000-এ পুজো করবে? মা, মাত্র 50,000, এতে তো কিচ্ছু হবে না। তুমি বসো, তুমি বসো, এবার আমার কথাটা শোন। এখন দেখো, সমস্ত আত্মীয় স্বজনদের ডাকতে হবে, 4 দিনের খরচার ব্যাপার। পুজোটা তো ভালো করে করতে হবে, বলো। অহনা, আমরা তো কিছুই দিতে পারবো না। আমাদের তো যা খরচা হয় সবই তোর টাকা দিয়েই হয়। বড়দি, তুমি আমাকে আগে এটা বলো তো, আমরা কোন প্রতিশ্রুতি দিয়েছিলাম? আমরা 4 জনে বলেছিলাম না যে যাই হয়ে যাক না কেন
আমরা চারজনে একসাথে থাকবো, একে অপরের হাত ধরে থাকবো, আর আমাদের মায়ের হাত সব সময় আমাদের মাথার ওপর থাকবে। তাহলে কিসের সমস্যা? যদি আমরা নিজেরাই একে অপরকে আলাদা ভাবি, তাহলে অন্য কেউ আমাদের এই একতাটা বুঝতে পারবে না। আমি তো নিজেই জানি না যে আমার কপালে কি লেখা আছে। কেন গো, পল্টু আবার কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, না মামিমা, এখানে তো কিছুই বলবে না, কিন্তু ওরা সবাই না বাড়ি ছেড়ে দেবে। বাড়ি থেকে চলে যাবে? কোথায় যাবে? পল্টু তো 1 নম্বরের কিপটে। ও তো এত কিপটে যে মাছি অব্দি মেরে খেয়ে নেবে, জানো তুমি? তার উপরে বাড়ি ভাড়া, ওর প্রাণ বেরিয়ে যাবে দিতে দিতে। কথাটা তো আপনি ঠিকই বলেছেন মামিমা, কিন্তু ও না আমার বাবার কাছে নালিশ করেছে। বলেছে যে বিয়েতে তো আপনারা কিছু দেননি, কিন্তু এখন বাড়ি তৈরির জন্য হয়তো জমি না হলে ওই ফ্ল্যাট ওর টাকা দিতে হবে। এটা কোনো ইয়ার্কি হচ্ছে নাকি? এইভাবে তো টাকা চাইতে পারে না। শোনো, তোমার টেনশন করার কোনো দরকার নেই মেজদি। আর প্রয়োজন পড়লে আমি ফোন করব কাকাবাবুকে, আর বলে দেব যে মেয়ের নামে 1 টাকাও দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনার জামাইয়ের ফ্ল্যাট দরকার হয়, তাহলে তাকে বলুন নিজে খেটে কিনতে। জানি না অহনা, আমার বাবার হয়তো মনে হচ্ছে যে ওনা আবার আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে, আর দ্বিতীয়বার ওরা এত খরচা দিতে পারবে না না আমার। তুই তো জানিস অহনা, মেয়ে শ্বশুর বাড়িতে শান্তি বজায় রাখার জন্য ধারও নিয়ে নেবে, আর হয়তো ফ্ল্যাট আর জমি দিয়েও দেবে। যদি তুমি নিজের বাবার একমাত্র মেয়ে হও না, আর যদি তার ভালো চাও, তাহলে কখনো এই বিষয়ে হ্যাঁ বলবে না। কোথায় এই বয়সে তোমাদের ওনার জন্য কিছু করা উচিত, আর তোমরা ওনার থেকে টাকা নিয়ে জীবন কাটাতে চাইছো? তাহলে তুই বল না অহনা, আমি কি করব? আমার তো কিচ্ছু করার ক্ষমতা নেই। কেন নেই? এখন তোমার কি এমন বয়স দিদি? তুমি যদি চাও আবারও কাবাডি খেলা শুরু করতে পারো। কি? বা ছোট বৌমা, এই হলো আমার সব থেকে বুদ্ধিমান বৌমা। হ্যাঁ, কি বললে? কাবাডি খেলা শুরু করো? আরে কি করে করবে? এত সোজা নাকি? আর এই বাড়িতে থেকে ও সেটা পারবে? পল্টুর বউও পল্টুকে করতে দেবে? রাজি হবে? আর যদিও বা লুকিয়ে চড়িয়ে একটু আধটু খেলে, কোনো না কোনো দিন তো ধরা পড়বে। আরে কোথাও ধরা পড়বে না মা। কেন ধরা পড়বে? আমি আছি তো, আমি কাউকে কিচ্ছু জানতে দেব না। আর এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো মেজদিকে এই বাড়ি থেকে যেতে না দেওয়া। পল্টু ঠাকুরপোকে চিনিস না তুই? ওর বিশ্বাস কি? হয়তো ওর হাত ধরে এখান থেকে নিয়ে চলে যাবে। দিদি, তুমি যেতে চাও কি? মিতা, আমার কাছে আর তো কোনো রাস্তাও নেই না। কেন উপায় নেই? তুমি শুধু বলে দেবে তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, ব্যাস। হ্যাঁ, এইটা বলবো? তাহলে তো আমাকেই ছেড়ে দেবে, আর 2 মাসের মধ্যে আবার বিয়েও করে নেবে। ও তো সবসময় এই সুযোগেরই অপেক্ষায় থাকে না। মেজদি, তুমি যার জন্য এত স্যাক্রিফাইস করছো, আর সেই মানুষটা যদি 2 মাসও অপেক্ষা না করতে পেরে বিয়ে করে ফেলে, তাহলে তোমার স্যাক্রিফাইসের কি মূল্য থাকবে বলো? করতে দাও ওকে বিয়ে। বিয়ে করে নেওয়ার মানে হলো ওর তোমার জন্য না কোনোদিনও জায়গা ছিল না আছে। তুমি শুধু কাজ করিয়ে নেওয়ার একটা মাধ্যম ছিলে ওর কাছে। তুমি কি এরকম জীবন কাটাতে চাও? মা, তুমি কিছু বলবে না এখানে? আমি কি বলতে পারি এই বিষয়ে? ও পল্টুর বউ, ও যদি নিয়ে যেতে চায় তাহলে কি করতে পারি আমি এই বিষয়ে? তোমার কথাটাও ঠিক মা, তুমি আটকাতে পারবে না। মেজদিকে না নিজের জন্য প্রতিবাদ করতে হবে, নিজেকেই বলতে হবে যে সে যাবে না। আহনা, আমার এত ক্ষমতা নেই, আমি পারবো না এসব। ঠিক আছে, তাহলে তুমি বরং আত্মহত্যা করে নাও। এক তো সারা জীবন ভর তাদের জন্য করো, নয় পচে মরো। আর আমরা তো দেখতেও যাব না, কারণ আমাদের তো তোমার সাথে দেখা করতেই দেবে না। তোমার জন্য এত যুদ্ধ করে কোনো লাভ হলো না আমার। তোর কাছে না যুদ্ধ করার শক্তি আছে, আমার কাছে কি আছে? আমি কার ভরসায় লড়াই করার জন্য মাঠে নেমে পড়ব? আমি আজ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। মা দুর্গার আগমনে বরণ তো হবেই, কিন্তু আজ মা দুর্গার সঙ্গে সঙ্গে মানুষকেও বরণ করা হবে। প্রথমে মানুষের পুজো করা হবে, তারপর মা দুর্গার পুজো হবে।
কাজের ভরসায় দিদি। তোমার কোনো ধারণাই নেই যে তোমার মধ্যে কতটা যোগ্যতা রয়েছে। তুমি আবার কাবাডি খেলা শুরু করো, একটা দুটো কম্পিটিশনে পার্টিসিপেট করো, যেতো। তুমি খুব সহজে কাবাডির ট্রেনার হতে পারবে যে কোনো স্কুলে, তুমি জানো সেটা। আর এটুকু তো তুমি করতেই পারো নিজের জন্য, শুধু একটা দুটো ম্যাচেই তো পার্টিসিপেট করতে হবে। আমি পারবো করতে? নিশ্চয়ই করতে পারবে। চেষ্টা না করে তুমি হার মানতে পারো না। আরে মেজো, ও যে কথাটা বলছে সেটা আগে শোন। চেষ্টা করতে দোষ কি বলতো? তার জন্য বর্তমান আর ভবিষ্যৎ সব জ্বলে পুড়ে একেবারে খাক হয়ে যাক। মা, আরে মা, কেন মা? এতে বর্তমান আর ভবিষ্যতের সর্বনাশ কেন হবে? সর্বনাশ তো হয়েই রয়েছে, তাই না? যদি চেষ্টা করে ভবিষ্যৎকে আরো ভালো করে তোলা যায় তাহলে কেন নয়? আমি আজ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। মা দুর্গার আগমনে বরণ তো হবেই, কিন্তু আজ মা দুর্গার সঙ্গে সঙ্গে মানুষকেও বরণ করা হবে। প্রথমে মানুষের পুজো করা হবে, তারপর মা দুর্গার পুজো হবে। তোর চিন্তা ভাবনা না একদম ছোটদার মতো, একদম বিপ্লবীদের মতো দুজনেরই। উনি তো আবার ভগবানকেও বিশ্বাস করেন না। উনি পুরুষ মানুষ, ওনার কথা আলাদা, কিন্তু তুমি, তোমার সঙ্গে এরকম হতে পারে না। মা, পুরুষ আর মহিলায় কি পার্থক্য? শারীরিক গঠন ছাড়া কি পার্থক্য আছে দুজনের? যে কাজটা একটা ছেলে করতে পারে মা, সেটা তুমিও করতে পারবে। তুমি নিজেই বলো মা, যদি তুমিও ছোটু মামার মতো পড়াশোনা করার সুযোগ পেতে, তাহলে তো তুমিও জব করতে, নিজের টাকায় নিজের ইচ্ছে মতো নিজের জীবন যাপন করতে। আর কত মেয়েরা তাই করছে। তুমি কিন্তু এই কথাটা অস্বীকার করতে পারো না মা, যে শারীরিক গঠন ছাড়া ছেলে মেয়ের মধ্যে আর কোনো পার্থক্য নেই। আমাদেরও ততটাই মনোবল আছে যতটা তাদের আছে, শুধু আমরা সেটাকে কোনোদিনও চিনতে পারিনি। মেজদির মধ্যে এত গুণ আছে, তারপরেও সে চুপচাপ কি করে সব সহ্য করে গেল?